প্রিনেটাল প্যাটার্নিটি টেস্ট করতে এতদিন লাগে? তুমি কি বুঝতে পারছো না বাচ্চাটার বাবাকে কনফার্ম করাটা কত বেশি আর্জেন্ট? আমি তোমাকে সবকিছু রাশ মুডে করতে বলেছিলাম, তবুও কেন এত টাইম লাগছে? আলভি থামল, তারপর আবারও বলতে লাগলো, আমি তোমাকে যথেষ্ট টাইম দিয়েছি। কালকের মধ্যে সব রেডি রাখবে, নইলে আগের অ্যাসিস্ট্যান্ট লাবিবের মতো তোমাকে বাদ দিতে বাধ্য হব। কথাটা শুনে অলি দুপা পিছিয়ে গেল। ঘুরে এসে ধপ করে বিছানার উপর বসে নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। কিছুক্ষণ সেভাবে বসে থেকে উঠে গিয়ে বেডসাইড থেকে ফোনটা হাতে তুলে নিল, তারপর ইউটিউবে সার্চ করল, প্রিনেটাল প্যাটার্নিটি টেস্ট মানে কি। সার্চের রেজাল্ট দেখে সে অবাক হল না। যা ধারণা করেছিল সেটাই। অলির মনে হতে লাগলো তার হৃৎপিণ্ডটা কেউ চেপে ধরে টেনে বের করে আনতে চাইছে। সে ছটফট করতে লাগলো, কিন্তু রুম সাউন্ডপ্রুফ হওয়াতে তার গোনানির শব্দ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা পুরুষটি টের পেল না। সে হয়তো তার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছে। অলি টেবিলের উপর রাখা পানিটুকু খেয়ে ধীরপায়ে ওয়াশরুমে চলে গেল। চোখ মুখে পানি ছিটিয়ে দিয়ে মনে মনে আওড়ালো, সে একজন ডাক্তার, হতে পারে অন্য কারো বিষয় নিয়ে কথা বলছে। হ্যাঁ, সেটাই হবে। আমি একটু বেশি বেশি ভাবছি। অলি ওড়না দিয়ে হাত মুখ মুছতে মুছতে রুমে ফিরে এলো। আলভি খাটের উপর বসে ফোন চাপছে। অলিকে দেখে সে উঠে দাঁড়ালো। একা একাই চলে এলে? অলি মাথা নেড়ে হ্যাঁ বলল। তোমাকে কতবার বলেছি একা একা সিঁড়ি দিয়ে চলাফেরা করবে না। চিন্তা করবেন না, আমি তো ঠিক আছি। কিন্তু এই অবস্থায় আর কখনো একা একা সিঁড়ি পার হবে না, বুঝলে? অলি মাথা নেড়ে খাটের দিকে এগিয়ে যেতে নেয়, কিন্তু কিছু একটা ভেবে বলে ওঠে, আপনি আলোকে নিয়ে অনেক চিন্তা করেন, তাই না? অলির এহেন প্রশ্নে আলভি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। অলি মৃদু হেসে বলল, চিন্তা করেন, সেই জন্যই তো আমার এত খেয়াল রাখেন। শত হলেও আলো তো আপনারই অংশ। অলির কথাটা শুনে আলভির চোখজোড়া বড়বড় হয়ে গেল। এর আগে অলি কখনো এভাবে বলেনি তাকে। তুমি হঠাৎ এভাবে বলছো কেন? কিভাবে বললাম? জানেন, আমি অনেক বেশি এক্সাইটেড ওর মুখ দেখার জন্য, ওর নরম ছোট্ট তুলতুলে হাতটা ধরার জন্য। আপনিও অনেক এক্সাইটেড, তাই না? বাচ্চারা তো 2 বছর থেকেই আধো আধো কথা বলতে শুরু করে। আচ্ছা, যখন আলো আপনাকে বাবা বলে ডাকবে তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক খুশি হবেন। আমার তো ভাবতেই ভালো লাগছে। যেদিন ও আমাকে প্রথম মা বলে ডাকবে আমি হয়তো খুশিতে পাগলই হয়ে যাব। আলভি স্তব্ধ হয়ে অলির দিকে তাকিয়ে আছে। সে কখনো এসব নিয়ে ভাবেনি। সত্যিই কি বেবিটা তাকে বাবা বলে ডাকবে? ভাবনাটা মাথায় আসতেই আলভি হকচকিয়ে গেল। এ কেমন অদ্ভুত ভাবনা! বেবিটা তার হলে বাবা বলেন না ডেকে কি আলভি তাসনিম মির্জা বলে ডাকবে? কথাটা মনে হতেই তার গলা শুকিয়ে এলো। অলি যদি একবার জানতে পারে সে বেবিটাকে নিয়ে এসব ভাবে, তাহলে নিশ্চিত তাকে বাবা ডাক শোনার আগেই পৃথিবী থেকে ছড়িয়ে দেবে। আলভির চেহারা দেখে অলির সন্দেহ আরও নিবিড় হলো। মূলত আলভির প্রতিক্রিয়া দেখার জন্যই সে এসব বলেছে। অলি এগিয়ে এসে আলভির বাহু জড়িয়ে ধরল। আচ্ছা, আপনি আপনার ছেলেকে পেয়ে আমাকে কম কম ভালোবাসবেন না তো? আলভি বিড়বিড় করে আওড়ালো, আমার ছেলে? কি হলো বলুন? আলভি মেকি হেসে বলতে লাগলো, না বোঝান, আমি তখন আরো বেশি ভালোবাসবো তোমায়। ওকে ভালোবাসার জন্য তো তুমি আছোই, তাই না? কিন্তু তোমাকে ভালোবাসার জন্য আমি ছাড়া আর কে আছে? অলির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আলভি সব সময় বাচ্চাটাকে ইগনোর করে, যেন বাচ্চাটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলভি অলিকে ছাড়িয়ে সামনে আনলো, তারপর তার মুখটা হাতের আঁচলায় নিয়ে ঠোঁটে চুমু খেতে চাইল, কিন্তু অলি দুপা পিছিয়ে গেল। আলভি অবাক চোখে অলির দিকে তাকিয়ে রইল। সেদিনের পর থেকে অলি কখনোই তাকে বাধা দেয়নি, তাহলে হঠাৎ কি হলো? হানিবি কি হলো? অলি অপ্রস্তুত ভঙ্গিতে বেডের উপর বসল। আসলে আমার শরীরটা ভালো লাগছে না। কথাটা শুনে আলভি ব্যতিব্যস্ত হয়ে অলির সামনে এসে বসল। কি হয়েছে হানিবি? তোমার কোথাও ব্যথা হচ্ছে? অলি নিশ্চুপ। আলভি আরো চিন্তায় পড়ে গেল। সে অলিকে নিজের দিকে ঘুরিয়ে নরম কণ্ঠে বলল, হানিবি, বলো কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বলো। প্লিজ কষ্ট চেপে রেখো না। তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমিও মরে যাব। এটা সবসময় মনে রেখো। অলির চোখের কোণে পানি জমেছে। সে আলভির হাতটা নিজের বুকের বাপাশে রেখে বলল, আমার এখানে কষ্ট হচ্ছে। আপনি না হার্টের ডাক্তার, আমার হাতটাকে পরিবর্তন করে দেবেন? আলভি হতবিহ্বল হয়ে অলির মুখের দিকে তাকালো। অলি ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, ফলস্বরূপ নাকের পাতাটাও লাল বর্ণ ধারণ করেছে। কি হয়েছে?
তোমার মন খারাপ? অলি আলভির চোখে চোখ রাখে, আলভির চোখ জোড়া অনুভূতি শূন্য। সে আলভির হাত ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার হাট অনেক ফুটবল, একটুতেই ভেঙে যেতে চায়। এত ফুটবল হাট নিয়ে এত এত কঠিন পরিস্থিতি সামলানো আমার পক্ষে দুষ্কর হয়ে যাচ্ছে। আপনি কোনোভাবে আমার হার্ট রিপ্লেস করে দিন না। আলভি বুঝতে পারল কোনো একটা অজানা কারণে অলির মন মেজাজ ভালো নেই, তাই সে আলতো হাতে অলিকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল। হার্ট রিপ্লেস করতে হবে কেন? তোমার তো এমনিতেই দুটো হার্ট। এই যে এখন যেই হৃদযন্ত্রের ধুকপুকানি শুনতে পাচ্ছ সেটাও যে তোমার। সকল কঠিন পরিস্থিতি সামলানোর জন্য আছি তো আমি। তুমি শুধু আমার বুকের সাথে মিশে থাকো। অলি সত্যি আলভির বুকের সাথে মিশে রইল, আর কোনো কথা বলল না। রাত দুটো, চারদিকে নিস্তব্ধতা, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ব্যতীত অন্য কোনো গুঞ্জন নেই। জানালার আধখোলা পর্দার ফাঁক গলে ভেতরে ঢুকেছে পূর্ণিমার আলো, রূপালি আভা ছড়িয়ে দিয়েছে পুরো রুমে। বিছানার হলুদ রঙের চাদরে সে আলো যেন মৃদু ঢেউ ঠেলে যাচ্ছে। আলভি গভীর ঘুমে আচ্ছন্ন। সে অলিকে শক্ত করে জড়িয়ে আছে, আলভির তপ্ত নিঃশ্বাস অলির ঘাড়ের ভাঁজে আছড়ে পড়ছে। অন্যদিন হলে অলিও হয়তো ঘুমে নিমজ্জিত থাকত, কিন্তু আজকে তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। কিছু একটা বুকের ভেতর খতখত করছে। যতক্ষণ না সে সব রহস্যের খোলাসা করতে পারবে ততক্ষণ তার চোখে আর ঘুম নামবে না। সে এসেছিল আলভিকে ইয়াদের ব্যাপারে জানাতে। ইয়াদকে তার সন্দেহ হচ্ছে, যদিও আলভির মতে এখন তারা বিপদমুক্ত। একে তো রিফাত বেঁচে নেই, আরেক হলো রূপসার বিষ দাঁত আলভি উপরে ফেলেছে। তাই আলভি হয়তো রিল্যাক্স মুডে আছে। কিন্তু অলির কেন এমন মনে হচ্ছে যে খুব শীঘ্রই খারাপ কিছু হতে চলেছে। সে 80% শিওর যে সেদিন রিফাতের পার্টনার লোকটা ইয়াদি ছিল। ইয়াদ আলভির কাজিন না হলে সে একদম 100% শিওর হয়ে যেত। অলি ভেবেছিল ইয়াদের বিষয়ে আলভিকে জানিয়ে তারা দুজন মিলে এই রহস্য উন্মোচন করবে। কিন্তু অলির তো এখন আলভিকে নিয়েও ভয় হচ্ছে। লোকটার মনে ঠিক কি চলছে সে বুঝে উঠতে পারছে না। অলি আলভিকে বিশ্বাস করলেও আলভি যে আলোকে প্রোটেক্ট করবে সেই বিষয়ে ভরসা করতে পারছে না। মূলত আলভির কেয়ারলেস বিহেভিয়ারের জন্যই অলি ভয় আছে। অলি নিজের পেটের উপর হাত রেখে মনে মনেই বলল, তোর মা থাকতে কেউ তোকে ছুতেও পারবে না। আমি তোকে রক্ষা করব আলো। আলভি নাক ডেকে ঘুমোচ্ছে। অলি বুঝতে পারল আলভি সহজে উঠবে না। অলি আলভির থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসল, তারপর খাট থেকে নেমে আলভির পাশে থাকা টেবিলের উপর থেকে আলভির ফোনটা হাতে নিল। সে কখনোই আলভির ফোন ধরে না। আলভি অনেক সময় অলির ফোন ধরে, কিন্তু অলি আলভির ফোনের পাসওয়ার্ডটাও জানে না। অলি আবারও নিজের স্থানে এসে ধীরে সুস্থে আলতো করে আলভির হাতের আঙুলটা নিয়ে গেল ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। ঠিক শব্দে স্ক্রিন জ্বলে উঠতে অলির বুকের ভেতর কাঁপন বয়ে গেল। তার ভালো লাগছে না এভাবে আলভির পারমিশন ছাড়া তার ফোনে হাত দিতে, কিন্তু তাকে আগে আলভিকে নিয়ে নিশ্চিন্ত হতে হবে। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে ধ্বংস নিশ্চিত। অলি ধ্বংস হতে ভয় পায় না, কিন্তু আলোকে সে জীবন দিয়ে হলেও রক্ষা করবে। অন্তত সে বেঁচে থাকতে আলোকে অশুভ কিছু স্পর্শ করতে পারবে না। অলি ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। সেখানে থাকা চেয়ারে বসে সে হোয়াটসঅ্যাপে ঢুকল। হাত অস্বাভাবিকভাবে কাঁপছে, মনে হচ্ছে সে চোর ধরতে নয়, নিজেই চুরি করতে এসেছে। হোয়াটসঅ্যাপের সবার উপরে রয়েছে রাজীবের নম্বর। অলি জানে রাজীব হচ্ছে আলভির নতুন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। লাবিবকে আলভি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল অলির ছবি তার কাছে সেন্ড করে ঝামেলা সৃষ্টি করার জন্য। এটা অবশ্য আলভি অলিকে বলেছে। অলি স্ক্রোল করে একেবারে প্রথম থেকে মেসেজগুলো পড়তে শুরু করল। ইউএসএ এর ল্যাবে স্যাম্পল পাঠিয়ে দেয়া ডান্সার সবকিছু রাশমুডে করবে। পেশেন্টের অলরেডি 37 সপ্তাহ চলছে, তার ডেলিভারির আগেই যেন রিপোর্ট পেয়ে যায়। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। পেশেন্ট কি আপনার আত্মীয় হয়? না মানে, এত টাকা খরচ করে সবচেয়ে ভালো ল্যাবে পাঠাতে বললেন, তার উপর এসব তো আমাদের কাজের মধ্যেও পড়ে না। মাইন্ড ইওর বিজনেস। আর ভবিষ্যতে কখনো এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না। শুধু যেটুকু বলবো সেটুকুই করবে। ওকে স্যার, সরি, আর করব না। এরপর আর রাজীবের সাথে এই বিষয় নিয়ে কথা বলেনি আলভি। শুধু আজকেই এই বিষয়ে আরেকটা মেসেজ দিয়ে বলেছে, কালকের মধ্যেই রিপোর্ট না পেলে তোমাকে আর কাজে আসতে হবে না। অলি আশ্চর্য হয়ে নিজের মুখ চেপে ধরল। আলভি এসব করেছে সে বিশ্বাসই করতে পারছে না। সে ফোনটা রেখে দেওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়াতেই আলভির হোয়াটসঅ্যাপে দিহানের মেসেজ আসে।
অলি আবারও চেয়ারে বসে পড়ল, তার এবার ভীষণ ভয় করছে। সে আর কিছু দেখতে চায় না, সাহসে কুলাচ্ছে না। তবুও সে কম্পিত হস্তে দিহানের মেসেজ ওপেন করল। কিরে, কালকে দেশের বাইরে যেতে হবে বলে আমার ঘুম আসছে না, কিন্তু তুই এত রাতে অনলাইনে কি করিস? অলি আগের মেসেজগুলো দেখার চেষ্টা করলো, কিন্তু আলভি হয়তো দিহানের আগের মেসেজগুলো ডিলিট করে ফেলেছে। অলি জানে এই দিহান আলভির ব্যাপারে অনেক কিছুই জানে, তাই এর থেকেই পুরো ঘটনাটা বের করতে হবে। অলি এবার বুদ্ধি খাটিয়ে আলভি সেজে দিহানকে মেসেজ পাঠালো। এখনো রিপোর্ট হাতে পেলাম না, তাই চিন্তা হচ্ছে। কিছুক্ষণ যেতেই দিহান রিপ্লাই দেয়, বাচ্চাটার বাবা তুই হবি, শুধু শুধু চিন্তা করিস না। অলি এবার কান্না করে দিল। তার মানে আলভি এতদিন যাবৎ বাচ্চাটাকে সন্দেহ করত। অলি চোখ জোড়া মুছে নিজেকে সামলে নিল। ভেঙ্গে পড়লে চলবে না। অলি সময় নিয়ে টাইপ করল, আমার মনে হয় না যে বাচ্চাটার বাবা আমি। দিহান আর রিপ্লাই দিল না। অলি বুঝতে পারল না কিছুই। সে উঠে গিয়ে ব্যালকনির রেলিংয়ে হাত রাখল। চোখের পানিও যেন এবার অভিমান করল তার সাথে। বুক ফেটে যাচ্ছে, তবে চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না। কিছুক্ষণ যেতেই চেয়ারের উপরে রাখা ফোনটায় টুম করে শব্দ হলো। অলি এগিয়ে গিয়ে দেখল দিহান অনেক বড় একটা মেসেজ পাঠিয়েছে। হয়তো এটা লিখতেই এতটা সময় লেগেছে। দেখ, লাস্টবারের মতো বলছি, এসব নিয়ে ভাবিস না। রিফাত সেদিন ভাবির সাথে খারাপ কিছু করলে কি ভাবিস সেটা তোকে বলতো না। মানলাম ভাবি হয়তো তোর থেকে লুকিয়েছে, কিন্তু ভাবির সাথে রিফাত কিছু করে থাকলেও সেই জন্য তুইই দায়ী। তোর সাথে শত্রুতা করেই রিফাত তেমনটা করেছিল। আর তুই যে বেবিটাকে দত্তক দিয়ে দিতে চাইছিস, একবার ভেবে দেখেছিস ভবিষ্যতে এই কথাটা ভাবি জানলে সে কতটা কষ্ট পাবে? ভাবি যখন জানবে তার মৃত বাচ্চা হয়েছে, তখন তুই কিন্তু ভাবিকে সামলাতে পারবি না। এভি, প্লিজ এবার এসব বন্ধ কর। প্রথমে আমি ভেবেছিলাম তুই শুধু নিউজটা ধামাচাপা দিতে এসব করছিস, কিন্তু এখন বুঝতে পারছি যে তোর মনে এই বিষয়ে আগে থেকেই সন্দেহ ছিল। অলি পুরো মেসেজটা পড়ল, কিন্তু তার একটুও খারাপ লাগলো না। অলি হয়তো বুঝতেই পারল না যে সে খারাপ লাগা অনুভব করার ক্ষমতা ইতোমধ্যেই হারিয়ে ফেলেছে। সে নিষ্পলক চোখে মেসেজগুলোর দিকে তাকিয়ে থেকে রিপ্লাই দিল, হ্যাঁ, নিউজটার জন্যই আমি এমনটা করেছি। অলি জানে না যে দিহান কোন নিউজের কথা বলছে, তবে তাকে জানতে হবে সবটা, তাই এভাবে বলেছে। তোর মাথা খারাপ হয়ে গেছে মাঝরাতে, নাকি ইয়ার্কি করছিস? নিউজের চ্যাপ্টারটা তো একদিনেই ক্লোজ করে দিয়েছিলি, সেই জন্য এনআইপিপি টেস্ট করার কোনো প্রয়োজনই ছিল না। তাছাড়া লাবিবকেও তো তুই নিউজটা ছড়ানোর জন্য নিজের হাতে মেয়ে তারা চিহ্ন রে ফেললি। লাবিবকে আলভি মেয়ে তারা চিহ্ন রে ফেলেছে শুনে অলির হয়তো আটকে ওঠার কথা ছিল, কিন্তু তার মাঝে কোনো ভাবাবেগ হলো না। সে আবার রিপ্লাই দিল, আমার এখন মনে হচ্ছে নিউজটা হয়তো সঠিক ছিল। এদিকে আলভির উদ্ভট মেসেজগুলো দেখে দিহানের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে রেগেমেগে মেসেজ দিল, ওই সম্বন্ধী, তুই কি ড্রিঙ্কস করেছিস? নিউজে বলা হচ্ছিল ভাবি একজন ক্যারেক্টারলেস গার্ল, সে একদিন তোকে ড্রিঙ্ক করিয়ে তোর সাথে ইন্টিমেট হয়েছিল, তারপর তোকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছিল। তার উপর অন্য একজনের বাচ্চা তোর বলে চালিয়ে দিতে চাইছে। আর তুই বলছিস তোর মনে হচ্ছে নিউজটা সঠিক ছিল। অলি এবার আর রিপ্লাই দিল না। সে সব জেনে গেছে আর বুঝেও গেছে। সে মেসেজগুলো ডিলিট করে ফোনটা আগের জায়গাতে রেখে দিল। তাকিয়ে দেখল আলভি এখনো ঘুমে মগ্ন। সে সেদিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ব্যালকনিতে চলে গেল। অলির মনে হচ্ছে আকাশের বুকে থাকা চাঁদটাও যেন তার দিকে সন্দিহান চোখে তাকিয়ে আছে। সে হাত দিয়ে নিজের পেট আড়াল করে নিল, বিড়বিড় করে বলতে লাগলো, আলো শুধু আমার ছেলে, আর কারো নয়। একমাত্র আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করেছি যে ও আমার ছেলে, আমার প্রাণ। ও কারো নয়। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে যে উনি তোকে রিফাতের বাচ্চাও ভেবে নিয়েছিল। ওনার মনে হচ্ছে যে সেদিন শুধু উনিই আমাকে ও করেননি, রিফাতও করেছিল। অলির শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। কান্নাগুলো গলার ভেতর দলা পাকিয়ে যাচ্ছে। সে কাঁদতে চাইছে কিন্তু পারছে না। অলি ঘণ্টাখানেক একভাবেই দাঁড়িয়ে রইল। এখন রাত্রি 3:30। অলি নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাই নিয়ে নিল এই 1 ঘন্টায়। সে এবার রুমে ঢুকে দ্রুত পায়ে এগিয়ে গেল আলভির দিকে। আলভির পাশে শুয়ে দুহাতে তার গলা জড়িয়ে ধরে চোখমুখে এঁকে দিতে লাগলো অজস্র চুমু। অলির ঠোঁটের স্পর্শে ঘুমের ঘোরেই অলিকে নিজের কাছে টেনে নিল আলভি। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আরো আদর করো হানিবি, ভালো লাগছে খুব।
আলভির মাতাল কণ্ঠে অলি দিশেহারা হয়ে গেল। সে লেপ্টে রইল আলভির বুকের সাথে, তারপর আনমনে গেয়ে উঠল, এমন একটা রাত দেও আল্লাহ দুনিয়ায় উপর, এক নজরে দেখব তারে কয়েকশো বছর। অলির মুখ থেকে নির্গত গানের বাক্যটা যেন আলভির সমস্ত সত্তা জাগিয়ে তুলল। সে ফট করে চোখ মেলে তাকায়। গানের সুরেই বলে, বাবুই পাখির মতো দুজন বানাইব ঘর, আমারে ছেড়ে যাইও না আসলে কঠিন ঝড়। অলি মাথা তুলে আলভির দিকে তাকালো, তারপর ম্লান হেসে গানের সুরে বলল, যত না রাখিও তোমারে দিলাম আমার মন।